বাংলাদেশের জনগণ এখন দুটি দলে বিভক্ত। একটি দল বলছে ইউনূস সরকার 10 বছর 15 বছর 5 বছর বা আজীবন থাকুক, থেকে দেশটাকে একটা পজিশনে নিয়ে গিয়ে উনি যেন চলে যায়। আরেকটি দল বলছে না, ইউনূস সরকার তো কোনো কিছুই করতে পারছে না, কোনো ব্যাপারে ইউনূস সরকারের কোনো সাকসেসনেস নাই। ইউনূস সরকার আসার পর এই 8 মাসে বাংলাদেশে এমন কোনো উন্নতি হয়নি যে আপনারা ইউনূস সরকারকে রাখতে চান। তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে, যারা ইউনূস সরকারকে পছন্দ করেন না তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে 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 মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এবং এই গ্রুপটা কিন্তু মোটামুটি এখন কম নয়। এরা সব প্রতিষ্ঠিত ইউটিউবার, প্রতিষ্ঠিত সাংবাদিক। এরা যদি কোনো ধরনের কোনো সমস্যা কোথাও পায় সরকারের, এটা নিয়ে ধারাবাহিকভাবে সিরিজ করতে থাকে এবং মানুষের কাছে ইউনূস সরকারের একটা ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার যে প্রচেষ্টা অন্য দলটার আছে সেটা থেকে মনটা ঘুরিয়ে নিয়ে যায়। ইদানিংকালে আপনারা দেখেছেন এনসিপির বিভিন্ন নেতাদের বিভিন্ন রকম কর্মকাণ্ডের সমস্ত দোষ দিয়ে পড়ছে ইউনূস সরকারের উপর। তার কারণ অনেকেই জানেন বা অনেকেই মনে করেন এই যে এনসিপি যে দলটা আছে এটা একটা কিংস পার্টি, এটা ইউনূস সরকারের নিজস্ব পার্টি, এটা ইউনূস সাহেব নিজে করেছেন। এর সত্যতা কতটুকু সেটা নিয়ে কোনো যাচাই বাছাই করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা নীরব সম্মতি আছে এই দলটির প্রতি, ইয়াংদের প্রতি ওনার সম্মতি, ইয়াংদের প্রতি ওনার ভালোবাসা, ইয়াংদেরকে উদ্যম রাখতে ওনার যে কথা উনি সবসময় বলে এসছেন। উনি চান দেশটাকে ইয়াংরাই এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই হিসাবে হয়তো অনেকেই মনে করেন বা আমরাও কিছুটা হলে বিশ্বাস করি যে ইউনূস সাহেবের মদতপুষ্ট এই দলটি কিংস পার্টি যেটা সবাই বলেন, সেটার সমস্ত দায় দায়িত্ব এখন ইউনূস সরকারের উপর এসে পড়ছে। এগুলো অ্যাকচুয়ালি ইউনূস সাহেবের যে ভাবমূর্তি আছে পুরো বিশ্বে, ইউনূস সাহেবের যে ভাবমূর্তি আছে পুরো বাংলাদেশে, এগুলোকে ব্যাহত করছে। সুতরাং আমি সেই এনসিপির যারা বিভিন্নভাবে বিতর্ক, যেমনটি হান্নান মাসুদ, উনি একটি গাড়ি নিয়ে ইদানিংকালে একটা ঝামেলায় পড়েছে, ওনাকে কোন জামাতের কেউ গাড়ি তাকে উপহার দিয়েছে, এটা নিয়ে একটা বিতর্ক চলছে। সার্জিসের সেই গাড়ির বহর নিয়ে যে বিতর্ক ছিল, সেটা বিতর্ক এখনো জিয়ে আছে। বিভিন্ন ধরনের বিতর্ক। এরপর আরেকজন ওই যে ওদের দরবেশ, এনসিপির যে দরবেশ বাবাজি, উনিও একটা ইদানিংকালে অব্যাহতি পেয়েছেন। তারপরে দুজন ব্যক্তিগত সহকারী বিভিন্ন উপদেষ্টার, তারা দুজন এরকম অব্যাহতি পেয়েছেন। এগুলো নিয়ে এনসিপির বর্তমান অবস্থাটা বা এই ছাত্রদের বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের অবস্থাটা একটু নাজুক হয়ে গেছে। ঠিক ওই সময় আমাদের সাংবাদিক জিল্লুর রহমান সাহেব একটি কন্টেন্ট করেছেন গত পরশুদিন, যেটা মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা পোষণ করিয়ে দিয়েছে। কন্টেন্টটির থাম্বনেল ছিল দেশ ঋণের বোঝায় জর্জরিত কে দায়ী, দায়ী কি ইউনূস? এই ধরনের একটি কন্টেন্ট উনি তৈরি করেছেন এবং ওখানটায় গিয়ে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন ওখানটায় দেশের যে অর্থনৈতিক অবস্থানটা এই জিল্লু সাহেব বর্ণনা করেছেন। এটা যদি আপনি শোনেন, আপনি মানে একদম ইউনূস স্যারের প্রতি আপনার শ্রদ্ধা, ভালোবাসা যা আছে সব এক নিমিষে উঠে যাবে। এই জিল্লু সাহেবের এই জিল্লু নামটা কিন্তু খুব পরিচিত, ইদানিং আপনারা জানেন কিনা জানি না। বাংলাদেশে একটা সিনেমা রিলিজ হয়েছে, তার নাম বরবাদ, শাকিব খানের। সেখানে একটা ডায়লগ আছে, জিল্লু মাল দে, মানে এই জিল্লু মাল দে, এটা কিন্তু খুব পপুলার। তার মানে এই জিল্লু সাহেবের এই কন্টেন্টটা দেখে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ জিল্লু এবার থাম। কারণ ওনার এই কন্টেন্টের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশের রিজার্ভ, বাংলাদেশের আয় ব্যয়, বাংলাদেশের মাথাপিছু ইনকাম যা কিছু আছে, বাংলাদেশের বৈদেশিক সাহায্য, বৈদেশিক ঋণ, সবকিছুতে এই ইউনূস সরকার বিগত 8 মাসে মাইনাস করে দিয়েছে। কোনো কিছুতেই ইউনূস সরকার সাকসেসফুল হননি। এবং উনি আরেকটি ব্লেম দিয়েছেন, আমি ব্লেমই বলবো, ওই আমাদের যে সামিট হয়েছিল, সেই সামিটে যে বক্তা ছিলেন উনি আপনারা জানেন বেশ পপুলার হয়েছে। এখন উনাকে নিয়ে অনেকেই অনেক ধরনের আলোচনাই করেছেন, সমালোচনা কেউ করেননি। উনি নাকি সেই সামিটে বলেছেন আমরা 2035-এর মধ্যে
বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব, এমন কথা আমি শুনিনি। আপনারা কেউ যদি শুনে থাকেন প্লিজ দয়া করে একটু কমেন্টে জানাবেন। এইটা নিয়েও সে সমালোচনা করেছে। এই জিল্লু বলতে চাচ্ছে যে এখানে সিঙ্গাপুরের মাথা পিছু আয় $87,000 পার ইয়ার, পার ক্যাপিটাল ইনকাম, আমাদের $2,000, আমরা কি করে 35 সনে সিঙ্গাপুর বানাবো। এই সিঙ্গাপুর বানাবো বা সিঙ্গাপুর বানাবো, যাই বানাই, এই ধরনের কথা এই ভদ্রলোক বলেছিলেন কিনা আমার জানা নেই, আমি খেয়াল করিনি, আমি এরকম কোনো কথা শুনিনি। আশাবাদ ব্যক্ত করতে পারেন, কিন্তু বানিয়ে দেওয়া এই ধরনের কথা বলেননি। এই জিল্লু সাহেবকে আমি বলছি আপনি একটু চুপ থাকুন। আর জিল্লু সাহেবের আশেপাশে যারা আছে তাদেরকে বলবো জিল্লুকে একটু মাল দেন ভাই, উনি পাগল হয়ে গেছেন। তার কারণ উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। দেখুন বন্ধুরা, কন্টেন্ট ক্রিয়েটাররা যা বলবে তা কিন্তু দেশের মানুষ বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, কারণ আমাদের কোনো দায়বদ্ধতা নেই। আমরা যদি কোনো কথা বলি, বিশ্বাস করা না করা আপনার উপরে নির্ভর করবে। এবং আমরা যদি এমন কোনো কথা বলেও ফেলি, এজন্য সরকার আমাদেরকে কিছু বলবেও না, কারণ এখন সেই ডিজিটাল অ্যাক্টের মামলাটাও হয় না, আইনটাও স্থগিত আছে। যে কোনো বদনাম বলুন, অপকর্মের কথা বলুন, মিথ্যা বানোয়ার কথা বলুন, যাই বলুন বলতে পারে, কারণ স্বাধীনতা আমরা পেয়েছি 5ই আগস্টের পর। তো জিল্লু সাহেব স্বাধীনতা পেয়েছে বলে গেছে, দেদারসে বলে গেছে। কন্টেন্টটা যদি আপনারা দেখেন, আপনি যদি ইউনূস ভক্ত মোটামুটি হয়ে থাকেন, আপনি আজকে থেকে ইউনূস সাহেবকে ঘৃণা করা শুরু করবেন, কারণ আপনার মনে হবে দেশটাকে একদম ডুবিয়ে দিল এই 7 মাসে ইউনূস সরকার। পাশাপাশি আমরা যদি কোনো নিউজ সেকশনে যাই, কোনো টেলিভিশনের নিউজ দেখি, তাহলে আশাহত হব না, কারণ ওনারা ডিটেলসগুলো বলেছেন। আমি ওই সময়ই যখন এই জিল্লুর সাহেবের কন্টেন্টটা দেখলাম, আমার নিজেরও মনটা খারাপ হয়ে গেল, কারণ উনি আবার খুব স্ট্যাটিস্টিক্যালি সবকিছু বুঝিয়ে দিয়েছেন, একদম অ্যাব্রিভিয়েশন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ন্যাচারালি মন খারাপ হবারই কথা, কারণ আমরা ইউনূস সাহেবের ভক্ত, ইউনূস সাহেবকে আমরা চাই, ইউনূস সাহেবকে দেশের উন্নতি চাই, কিন্তু জিল্লু সাহেবের কথা শুনলে মনে হয় গেছে ভাই, দেশ গেছে। তারপরেই দেখলাম ATN নিউজের একটি প্রতিবেদন, যেটা দেখে আমি বুঝতে পারলাম যে সাংবাদিকরা বা ইউটিউবাররা যা ইচ্ছা তাই বলে, তাদের কোনো মুখে লাগাম থাকে না, যা ইচ্ছা তাই বলে দিতে পারে, যেহেতু তাদেরকে সরকারও কিছু বলে না। কিন্তু আসল ঘটনা ATN নিউজেরটা শুনলে বোঝা যায় যে ইউনূস সরকার কি করেছেন এই কতদিন, বা কতটুকু এগিয়েছেন, কতটুকু পিছিয়েছেন। এখানে বলে রাখা ভালো, ATN যে দলেরই সাপোর্ট করুক, ATN নিউজ যে নিউজগুলো দিচ্ছে সেগুলো তার সেই প্রতিবেদকের দায়বদ্ধতা থাকে তার মালিকের কাছে, তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, যে তুমি এমন কোনো ফলস নিউজ দিতে পারবে না যেটা টেলিভিশনের জন্য মানহানিকর হয় বা দর্শক যেন আমাদের প্রতি বিশ্বাস হারিয়ে না ফেলে। সুতরাং তাদের কথাটা আমাদেরকে বেশি বিশ্বাস করতে হবে যে কোনো একটা ইউটিউবারের কথা শুনে। সেই ইউটিউবার জিল্লু হোক, মাসুদ কামাল হোক, পান্না হোক, মান্না হোক, যেই হোক, ইউটিউবারদের সংবাদ এক ধরনের দায়বদ্ধতা, আর নিউজ সেকশনের টেলিভিশনের যে সমস্ত সংবাদ তার আরেক ধরনের দায়বদ্ধতা। ওইটা দেখার পর জিল্লু এটা দেখার পর আমি যখন এইটা দেখলাম, তখন আমার মনটা ভরে গেল। আমি জিল্লু সাহেবের নেগেটিভ কথাগুলো শোনার পর যে নিউজটা দেখেছি সেটা একটু আপনাদেরকে আমি দেখাতে চাই, তাহলে আপনারাও বুঝবেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কোনো উন্নতি করেছে না দেশকে ধীরে ধীরে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। আওয়ামী শাসনামলে গত বছরের জুলাইয়েও IMF হিসাব পদ্ধতি BM6 অনুযায়ী
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 20.54 বিলিয়ন ডলার, যা 8 মাসের ব্যবধানে বেড়ে হয়েছে 21.40 বিলিয়ন ডলার। গ্রোস রিজার্ভের পরিমাণ হিসেবে এই সংখ্যা বর্তমানে 27 বিলিয়নের কাছাকাছি। এছাড়াও অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল প্রায় 39,000 কোটি টাকা। এখন তা নেমে 10,000 কোটি টাকা এসেছে। অর্থাৎ দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতে 29,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। এই দেনা পরিশোধ না হলে রিজার্ভের পরিমাণ দাঁড়াতো 29 বিলিয়ন ডলারের কাছাকাছি। দেশের অর্থনীতি আরো মজবুত করে তুলতে নানা পদক্ষেপ দৃশ্যমান অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন বাংলাদেশে। এতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো। তাদের মধ্যে চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশে 150 মিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি অন্যতম। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। সফর শেষে চীন থেকে 210 কোটি ডলারের বিনিয়োগ ও ঋণের প্রস্তাব এসেছে, যা দেশের অর্থনৈতিক গতিকে আরো ত্বরান্বিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এইরকম বন্ধুরা অনেকগুলো এগুলো দেখতে গেলে অনেক সময় লাগবে। এরকম অনেকগুলো কথা বলেছেন এটিএন নিউজ, যা তারাও স্ট্যাটিস্টিক্যালি সবকিছু দেখে শুনে বলেছেন। কিন্তু জিল্লুর সাহেবের কথা শুনলে মনে হয় এগুলো সব মিথ্যে কথা, সব ভুয়া। জিল্লুর সাহেব বারবারই বলছিলেন এই সামিট করে কিচ্ছু হবে না, চীন প্রতিশ্রুতি দিয়েছে, চীন একটি পয়সাও দিবে না, এরকম প্রতিশ্রুতি সবাই দেয়। কিন্তু আমার কথা হলো, প্রথম তো প্রতিশ্রুতি পেতে হবে, তারপর আপনি টাকা চাইতে পারেন বা সাহায্য চাইতে পারেন বা অনুদান চাইতে পারেন। ওনার কথা শুনলে মনে হয় কোনো কিছুই হবে না এই দেশে, যা একদম ডুবিয়ে দিয়েছে। আপনারা এটিএন এর যে নিউজটা দেখলেন এবং ওনারটা যদি দেখেন, আপনি নিজেই কম্পেয়ার করতে পারবেন এই জিল্লুর সাহেব কতগুলো ডাহা মিথ্যে কথা বলে এই কন্টেন্টটা তৈরি করেছে। আমার এখন বলতে ইচ্ছা করছে এই জিল্লু সাহেবকে আপনি ইউটিউবগিরি ছেড়ে দেন, আপনি সমস্ত করার কোনো দরকার নেই। আপনি বরঞ্চ ঘরে বসে থাকেন, আপনাকে শাকিব খান ডাকবে, ডেকে বলবে জিল্লু মাল দে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।